স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। তোমরা সবাই জানো কোভিড-19 পরিপ্রেক্ষিতে 2022 সালে এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ এখন যারা প্রথম বর্ষে আছো তোমরা হয়তো তোমরা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠছো অনেকে, তো তোমাদের একাদশ শ্রেণীর বন্ধুরা যারা 2022 সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের কোভিড-19 পরিস্থিতির কারণে আমরা দীর্ঘদিন ধরে সরাসরি ক্লাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি শিক্ষা প্রতিষ্ঠানে যে কারণেই, যদিও আমাদের অনলাইনের ক্লাস আমরা নিয়মিত পরিচালনা করে আসছি সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলা যায়। তাহলে এই কোভিড পরিস্থিতির কারণে তোমরা জানো সিলেবাসটার খুব ভালো পরীক্ষার প্রস্তুতি নিতে পারো আগামী বছরের জন্য। আমরা প্রত্যাশা করছি হয়তো কোভিড পরিস্থিতি উত্তরণ ঘটবে, অর্থাৎ কোভিড পরিস্থিতি কমে গেলে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবো। এবং এই অনুশীলনের কথা ভেবেই তোমাদের সম্পূর্ণ সিলেবাসকে সংক্ষিপ্ত করা হয়েছে। আমরা যদি এভাবে বলি তাহলে ভুল হবে না। অর্থাৎ 2021 সালে যারা পরীক্ষা দিবে, অর্থাৎ এই বছর তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের থেকেও তোমাদের বলা যায় তাদের মতোই তোমাদের সিলেবাসও পুনর্বিন্যাসকৃত করা হয়েছে বা সংক্ষিপ্ত করা হয়েছে। এবং আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে দেখব যে কোন কোন শিখন ফল অথবা কোন কোন অধ্যায় বা কোন কোন পাঠ বা পাঠের শিরোনামগুলো যুক্ত হয়েছে আমাদের এই সিলেবাসে, এবং কোন কোন যে বিষয়গুলো যুক্ত হয়নি সেগুলো বাদ দেওয়া হয়েছে। আমাদের যেগুলো যুক্ত হয়েছে সেগুলো নিয়েই আমাদের ভাবনার বিষয়। তাহলে আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করছি। তার পূর্বে আমরা একটা বিষয় দেখে আসব, সেটা হচ্ছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার কর্তৃক যে মেসেজটি ছিল সেই মেসেজটি আমরা দেখার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে 2022 সালে এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্রান্ত উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত 2022 সালে এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এতদের সঙ্গে সংযুক্ত করা হলো। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের অবহিতকরণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্ত এক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। তাহলে আমরা বিস্তারিতভাবে আমরা দেখার চেষ্টা করলাম। এবার আমরা আমাদের মূল পুনর্বিন্যাসকৃত বা শর্ট সিলেবাসে চলে যাই। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, বিষয় কোড হচ্ছে 269, এবং এখানে আমরা যে কলামগুলো দেখতে পাচ্ছি, প্রথম কলামে আলোচনা হচ্ছে অধ্যায়ের শিরোনাম এবং তারপরে শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তকে উল্লেখিত শিখন ফল এবং বিষয়বস্তু, প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা, ক্লাসের ক্রমসংখ্যা এবং মন্তব্য। যদি কোনো নির্দেশনা থাকে তাহলে আমরা মন্তব্যের ঘরে দেখব। এবং পূর্ণমান 100 এবং 100ই থিওরিটিক্যাল, এই সাবজেক্টে কোনো প্র্যাকটিক্যাল নেই সে কথা বলা হচ্ছে। এবং শিখন ফল নিয়ে আমি একটু কথা বলে নিই শুরু করার আগে। শিখন ফল হচ্ছে যে একটা পাঠ শেষে বা একটা লেসন কমপ্লিট করে একজন শিক্ষার্থী কিভাবে বর্ণনা করবে বা বিশ্লেষণ করবে, সে কি পেল ওই লেসন থেকে, সেই প্রকাশ বা সেই বিষয়বস্তুটাকে ফুটিয়ে তোলাটা বা বিষয়বস্তুর বর্ণনাটাই হচ্ছে শিখন ফল। পরিষ্কার করে যে একটা শিক্ষার্থী বন্ধু পাঠ শেষে কি পেল, কিভাবে সে বর্ণনা করবে, বিশ্লেষণ করবে, সেটাই হচ্ছে শিখন ফল। তাহলে আমরা আজকে টোটাল শিখন ফলগুলো না দেখে আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অধ্যায় শিরোনামগুলো এবং পাঠের শিরোনামগুলো, এবং সেটা কমপ্লিট করতে কতগুলো ক্লাসের প্রয়োজন হবে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথম অধ্যায় এখানে হচ্ছে পৌরনীতি সুশাসন পরিচিতি আংশিক কথার অর্থ হচ্ছে এখানে আরো অনেক শিখন ফল রয়েছে বইতে, এখানে মাত্র 3টি শিখন ফল নিয়ে আসা হয়েছে এবং নির্দিষ্ট পাঠের বিষয়বস্তু নিয়ে আসা হয়েছে। তার মানে প্রথম পত্রের যে সিলেবাস, প্রথম অধ্যায়ের যে সিলেবাসটুকু, সম্পূর্ণ সিলেবাসটুকু প্রথম অধ্যায় নেওয়া হয়নি, অর্থাৎ প্রথম অধ্যায়ের আংশিক নেওয়া হয়েছে, এই জন্য এখানে আংশিক কথাটা এখানে উল্লেখ আছে। তাহলে আমরা এবার দেখব যে বিষয়বস্তু কি। পৌরনীতি ধারণা পরিধি, সুশাসন ধারণা বৈশিষ্ট্য, পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ। এরপরে আমরা তৃতীয় অধ্যায় দেখব। তৃতীয় অধ্যায় হচ্ছে মূল্যবোধ, আইন, স্বাধীনতার সাম্য। মূল্যবোধের ধারণা, শ্রেণীবিভাগ, মূল্যবোধ ও সুশাসন, আইনের ধারণা, শ্রেণীবিভাগ,
নৈতিকতা ধারণা, আইন ও নৈতিকতা, স্বাধীনতা ও সাম্য, ধারণা, শ্রেণীবিভাগ, পারস্পরিক সম্পর্ক, স্বাধীনতায় সাম্যের গুরুত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ, ধারণা, গুরুত্ব, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ। তারপরে তাহলে আমরা তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু আমরা দেখার চেষ্টা করলাম। তৃতীয় অধ্যায়ের কি কি পাঠের বিষয় রয়েছে। এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। এখানে হচ্ছে অধিকারের ধারণা, শ্রেণীবিভাগ, বিশ্বায়ন ও নাগরিক অধিকার, নাগরিকের তথ্য অধিকার, বাংলাদেশের তথ্য অধিকার আইন, নাগরিক জীবনে তথ্য আইনের প্রভাব, কর্তব্য ধারণা, প্রকারভেদ, অধিকার ও কর্তব্যের সম্পর্ক, মানবাধিকার ধারণা এবং মানবাধিকারের সমূহ, মানবাধিকারের নিশ্চিতকরণের সুশাসন, অর্থাৎ মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসন কেমন ভূমিকা পালন করে সেই বিষয়গুলো আর কি। তাহলে পঞ্চম অধ্যায়ে কি কি পাঠের বিষয়গুলো যুক্ত হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করলাম। এরপরে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হচ্ছে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, রাজনৈতিক দলের ধারণা, বৈশিষ্ট্য, গণতন্ত্রের রাজনৈতিক দলের কার্যাবলী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, ধারণা, বৈশিষ্ট্য, সুশাসন ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, নেতৃত্ব, ধারণা, প্রকারভেদ, প্রয়োজনীয় গুণাবলী এবং সুশাসনের প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা। এবং সপ্তম অধ্যায় হচ্ছে সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ, সরকার কাঠামো, আইনসভা গঠন, ক্ষমতা ও কার্যাবলী, শাসন বিভাগ গঠন, ক্ষমতা ও কার্যাবলী, বিচার বিভাগ হচ্ছে গঠন, ক্ষমতা ও কার্যাবলী, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা, আইন, শাসন ও বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক, ক্ষমতার স্বতন্ত্রীকরণ ও ভারসাম্য নীতি। দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা, জাতি ও জাতীয়তা, ধারণা, উপাদান, জাতীয়তা নির্ধারণ নীতি, সাংস্কৃতিক ও ভৌগোলিক, দেশপ্রেমের ধারণা, জাতীয়তা ও স্বদেশপ্রেম, অর্থাৎ দশম অধ্যায় হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 70টি ক্লাসের প্রয়োজন হবে, অর্থাৎ পৌরনীতি প্রথম পত্রের লেসন কমপ্লিট করতে। অর্থাৎ একজন শিক্ষক তিনি 70টি ক্লাসের মাধ্যমে তার লেসন অর্থাৎ শিক্ষার্থীদের পাঠে সহায়তা করবেন, বা তিনি এই লেসন সম্পর্কে ধারণা দিবেন শিক্ষার্থীদের, অথবা একজন শিক্ষার্থী বন্ধুকেও 70টি ক্লাসের মাধ্যমে তার প্রথম পত্র সমাপ্ত হবে, সেই বিষয়টা আমরা বুঝতে পারছি। আমরা এখন সর্বশেষ কোনো নির্দেশনা রয়েছে কিনা এবং সেটা আমরা দেখার চেষ্টা করছি। এবং এখানে যদিও প্রশ্নপত্রের ধারা এবং এই বিষয় নিয়ে কোনো কিছু বলা হয়নি যে প্রশ্নপত্রের মানবন্টন এবং ধারা কেমন থাকবে, এখানে যদি বলা হয়নি তবে আমি বলবো যে এটা পূর্বের ধারণা, অর্থাৎ পূর্বে বিগত সালগুলোতে যেভাবে যত মার্ক ডিস্ট্রিবিউশন ছিল এবং প্রশ্নপত্রের ধারা ছিল ঠিক সেভাবেই থাকবে। এই কথাটা অন্যান্য সিলেবাসের ক্ষেত্রে আমরা লেখা দেখেছি, এই সিলেবাসে হয়তো প্রথম পত্রে এই বিষয়টা লেখা নেই। লেখা না থাকা মানেই হচ্ছে প্রশ্নপত্র প্রণয়নের ধারা এবং মানবন্টন এটা পূর্বের ন্যায়ই থাকবে, শুধুমাত্র সিলেবাসটা সংক্ষিপ্ত করা হয়েছে বা পুনর্বিন্যাসকৃত করা হয়েছে। এবার আমরা পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রে আমরা চলে যাই। এখানেও একই কথা বলা হচ্ছে, কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় পৌরনীতি ও সুশাসন, পত্র দ্বিতীয় পত্র, বিষয় কোড 270। আমরা এখানে যে বিষয়টা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে অধ্যায় এবং অধ্যায় শিরোনামগুলো কি কি রয়েছে এবং বিষয়বস্তু কি কি রয়েছে ওই অধ্যায়ের, এবং ওই অধ্যায়ের বিষয়বস্তুর জন্য কয়টি ক্লাসে প্রয়োজন হবে এবং ক্লাসের কর্মসংখ্যা এবং যদি কোনো মন্তব্য থাকে। এখানেও দ্বিতীয় পত্রেও কোনো প্র্যাকটিক্যাল নেই, সম্পূর্ণটাই থিওরি, অর্থাৎ 100 মার্কের হচ্ছে থিওরি, বা আমরা বলবো যে তত্ত্বীয় নম্বর 100। তাহলে প্রথম অধ্যায়ে আমরা কোন বিষয়গুলো যুক্ত হয়েছে, এখানেও শিক্ষণফল রয়েছে। আমরা শিক্ষণফলগুলো 1, 2, 3 এরকম করে আলাদা আলাদাভাবে শিক্ষণফলগুলো দেখব না, কারণ হচ্ছে শিক্ষণফলগুলো দেখতে গেলে আসলে আমাদের ভিডিওটার লেন্থ অনেক দীর্ঘ হয়ে যাবে। এই জন্য আমরা শুধু অধ্যায় অধ্যায় শিরোনাম এবং বিষয়বস্তু, পাঠ ও পাঠের বিষয়বস্তুগুলো দেখার চেষ্টা করব। তাহলে প্রথম অধ্যায় হচ্ছে দ্বিতীয় পত্রের পৌরনীতি, ব্রিটিশ ভারতে
প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, উপমহাদেশে ব্রিটিশ শাসন, ভারতীয় কাউন্সিল আইন 1861, ভারতীয় কাউন্সিল আইন 1892, ভারতীয় জাতীয় কংগ্রেস 1885, প্রতিষ্ঠার প্রেক্ষাপট, উদ্দেশ্য কার্যক্রম, বঙ্গভঙ্গ 1905, কারণ ফলাফল, হ্রদের কারণ, হ্রদের প্রতিক্রিয়া, মুসলিম লীগ 1906, প্রতিষ্ঠার প্রেক্ষাপট, উদ্দেশ্য কার্যক্রম, মরলে মিন্টু সংস্কার আইন 1909, ভারত শাসন আইন 1919 এবং এর প্রেক্ষাপট বৈশিষ্ট্য, ভারত শাসন আইন 1935, প্রেক্ষাপট বৈশিষ্ট্য, প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা, গভর্নর জেনারেলের ক্ষমতা ও কার্যাবলী। এরপরে হচ্ছে অর্থাৎ প্রথম অধ্যায়ে আরো কিছু বাকি রয়েছে, সেটা হচ্ছে প্রাদেশিক নির্বাচন 1937 ও 1946, প্রেক্ষাপট, তারপরে হচ্ছে ফলাফল এবং এর গুরুত্ব, জিন্নাহুর দ্বিজাতি তত্ত্ব, লাহোর প্রস্তাব 1940, প্রেক্ষাপট, প্রস্তাব, বৈশিষ্ট্য এবং গুরুত্ব, অর্থাৎ লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট, প্রস্তাব, বৈশিষ্ট্য এবং গুরুত্ব, মন্ত্রী মিশন পরিকল্পনা 1946 এবং এর বৈশিষ্ট্য, ব্যর্থতার কারণ, স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্দেশ্য 1947, ভারত স্বাধীনতা আইন 1947 এবং এর প্রেক্ষাপট, বৈশিষ্ট্য এবং গুরুত্ব। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখার চেষ্টা করছি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ 1947 থেকে 1971, পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ, পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থা এবং পাকিস্তান গণপরিষদে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব এবং বেসামরিক ও সামরিক আমলাতন্ত্রে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব, ভাষা আন্দোলন 1948-1952, প্রেক্ষাপট, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে, বাঙালি জাতীয়তাবাদ বিকাশে গুরুত্ব। এরপরে হচ্ছে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 এর সংবিধান, 1958 এর সামরিক শাসন এবং এর কারণ এবং ফলাফল, 1966 সালের 6 দফা, ছাত্র সমাজের 11 দফা, ঐতিহাসিক আগরতলা মামলা, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 এর নির্বাচন, অসহযোগ আন্দোলন 2রা থেকে 25 মার্চ 1971, বঙ্গবন্ধু 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় 26 মার্চ থেকে 16 ডিসেম্বর। তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায়, রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ, হাজী শরিয়তুল্লাহ তিতুমীর, নবাব আব্দুল লতিফ, নবাব স্যার সলিমুল্লাহ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায়, বাংলাদেশের স্বাধীন সংবিধান আংশিক, অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে সম্পূর্ণ শিক্ষণফলগুলো নেওয়া হয়নি, প্রথম 3টি শিক্ষণফল নেওয়া হয়েছে, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের আংশিক তুলে ধরা হয়েছে, এই সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। এবং মন্তব্যের ঘরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে অংশ বিশেষ কথাটা লেখা আছে। এখানে বলা হচ্ছে বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, 1972 সালের সংবিধান এবং এর বৈশিষ্ট্য, রাষ্ট্রীয় মূলনীতি, মৌলিক অধিকার। সপ্তম অধ্যায়, সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ, বাংলাদেশের কর্ম কমিশনের গঠন ও কার্যাবলী, নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী, অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা ও কার্যাবলী, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ক্ষমতা ও কার্যাবলী, দুর্নীতি দমন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী। এর পরে হচ্ছে দশম অধ্যায়, নাগরিক সমস্যা ও আমাদের করণীয়, বিশেষ চাহিদার জনগোষ্ঠী, প্রতিবন্ধী, বিশেষ চাহিদার জনগোষ্ঠী যাদেরকে আমরা প্রতিবন্ধী বলে থাকি, তাদের সমস্যা এবং সমাধানের উপায়, দুর্নীতি ধারণা এবং দুর্নীতির কারণ এবং প্রতিকার, খাদ্যে ভেজালের ধারণা, তারপরে হচ্ছে কারণ এবং প্রতিকার, অর্থাৎ খাদ্যে ভেজালের ধারণ, কারণ এবং প্রতিকার, ইফটিজিং এর ধারণা, কারণ এবং প্রতিকার, জলবায়ুর পরিবর্তনজনিত সমস্যা, ধারণা, কারণ এবং প্রভাব, তারপরে হচ্ছে নাগরিকের করণীয়,
এবং এইডসের ধারণা, লক্ষণ, প্রভাব এবং নাগরিকের করণীয়, তাহলে আমরা বলা যায় যে সর্বশেষ অধ্যায় ছিল আমাদের জন্য 10ম অধ্যায়, নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়। তাহলে আমরা দ্বিতীয় পত্রে দেখতে পাচ্ছি সিভিক্স অথবা পৌরনীতি ও সুশাসন। দ্বিতীয় পত্রে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, মোট 80টি ক্লাসের মাধ্যমে আমরা সমাপ্ত করব দ্বিতীয় পত্র। এবং এখানে বলা হচ্ছে যে মান বন্টন এবং প্রশ্নের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ বিগত বছরগুলোতে প্রশ্নের ধারা এবং মান বন্টন যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে, কোনোরূপ পরিবর্তন হবে না। শুধুমাত্র আমাদের সিলেবাসটি পরিবর্তিত হয়েছে এবং এই সিলেবাসে আমরা যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি এগুলি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এতটুকু বলবো, আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এইচএসসি শ্রেণীর, অর্থাৎ যারা 2022 সালে পরীক্ষায় অংশগ্রহণ করবে বোর্ড পরীক্ষায় তাদের জন্য, অর্থাৎ একাদশ শ্রেণীর বন্ধুদের জন্য। তাহলে আমরা প্রতিটা বিষয় ভিত্তিক আলাদা আলাদাভাবে ভিডিও ফরম্যাটে এই সিলেবাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে। বন্ধুরা, তোমরা তোমাদের প্রয়োজনে যখনই প্রয়োজন হয় তোমরা ভিডিওগুলো দেখে নাও এবং তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরা খুব সহজেই এখান থেকে উপকৃত হতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা এই কোভিড-19 পরিস্থিতি মোকাবিলা করব সবাই। এতটুকু বলে আমরা আজকে শেষ করছি।